শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ক্লাস 9-এর 3rd ইউনিট টেস্টের বাংলার একটি মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করতে চলেছি। এই প্রশ্নপত্রটিতে যে প্যাটার্নের কোয়েশ্চেন আছে তোমাদের পরীক্ষাতেও কিন্তু এই ধরনের প্রশ্নপত্রই আসতে চলেছে। পরীক্ষার প্রস্তুতির জন্য তোমরা অবশ্যই প্রশ্নপত্রটি ভালো করে প্র্যাকটিস করো এবং সময় ধরে বাড়িতে খাতায় লেখা অভ্যাস করো, যাতে তোমাদের পরীক্ষার হলে কোনো সমস্যা না হয় এবং আরও সুন্দরভাবে তোমরা পরিশীলিত এবং যথাযথভাবে উত্তর লিখতে পারো। সেই জন্য তোমাদের এই ভিডিওটি কিন্তু সহায়ক হবে। তাহলে প্রথম প্রশ্ন কি আছে দেখে নাও। 17টি প্রশ্নের উত্তর করতে হবে। সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। 1 নম্বরের প্রশ্ন যেটা রয়েছে কি হলো, 1 নম্বরের প্রশ্ন যেটি আছে, ভবন ছাড়ি প্রজা দিল রর। যে কারণে একথা বলা হয়েছে তা হলো প্রজারা বিপাকে পড়েছিল। তাই বুঝতেই পারছো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই কবিতা থেকে নেওয়া হয়েছে উদ্ধৃত অংশটি। 2 নম্বর প্রশ্ন, শকুন্তলা তার আংটিটি হারিয়ে ফেলেন কোথায়? শচী তীর্থে। ইলিয়াসের তখন খুব বলবোলাও। বলবোলাও শব্দের অর্থ হাক ডাক। পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন ওর মুখস্থ। বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন কোন ভাষার? হিন্দির। নব সৃষ্টি থেকে নেওয়া হয়েছে। ইহারা কোথায় চলিয়াছে? যাদের কথা বলা হয়েছে তারা হলো মেঘ। স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। আহরণ শব্দের অর্থ হলো সংগ্রহ। কেহ যায়। কেহ যায় কোথায়? ঘরে। সন্ধ্যাকে যার সঙ্গে তুলনা করা হয়েছে তা হলো কেশবতী কন্যার সঙ্গে। করে লোপাট। লোপাট শব্দের অর্থ হলো চিহ্ন মাত্র না রাখা। সব কিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প। কে দৃঢ় সংকল্প? মিস নোবেল। চলে আসছি পরের 12 নম্বর প্রশ্নতে। আমরা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কুহু ও কেকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ক্রিয়াপদের অবিভাজ্য মূল অংশকে বলা হয় ধাতু। একটি গুণবাচক বিশেষণের উদাহরণ হলো সুন্দর শিশু। হেড পণ্ডিত শব্দটিতে যে প্রকার শব্দের মিশ্রণ ঘটেছে তা হলো দেশি এবং বিদেশি। কারণ হেড শব্দটি হচ্ছে ইংরেজি শব্দ যেটি বিদেশি এবং পণ্ডিত এটি সংস্কৃত শব্দ যেটি হলো দেশি। 16 নম্বর প্রশ্ন, সাধু থেকে সাউদ কোন ধরনের ধ্বনি পরিবর্তন? এখানে অপিনিহিতি। সাধু থেকে সাউদ। অপিনিহিতি কাকে বলে? হস্যই বা হস্যৌকার যখন তার নির্দিষ্ট স্থানে উচ্চারণের আগেই উচ্চারিত হয়ে যায় তখন তাকে অপিনিহিতি বলে। এক্ষেত্রে সেটাই ঘটেছে, তাই এটি অপিনিহিতির উদাহরণ। নেক্সট দেখো, উদাহরণগুলির মধ্যে কোনটি অন্যদের থেকে আলাদা? মর্ম থেকে মরম, রত্ন থেকে রতন, স্কুল থেকে স্কুল, সবকটাতেই কিন্তু স্বরের আগমন ঘটেছে, তাই সবকটাই স্বরাগমের উদাহরণ। কিন্তু গতে অতসী থেকে তিসি এটি হচ্ছে স্বরলোপ, আদি স্বরলোপ হয়েছে। এরপরে চলে আসছি এসএকিউ টাইপ কোয়েশ্চেনে, যেখানে প্রথমেই রয়েছে কবিতার পোর্শন। কবিতার পোর্শন থেকে দেখো 5টার মধ্যে 4টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কি রয়েছে? চারি মেঘে বরিশে মুষলধারে জল। এই চারি মেঘ কি কি? এই চারি মেঘ হলো সম্বর্ত, আবর্ত, পুষ্কর ও দ্রোণ। নেক্সট কোয়েশ্চেন 2-এ, বাংলার সন্ধ্যাকে কবি শান্ত অনুগত বলেছেন কেন? আকাশে 7টি তারা কবিতায় জীবনানন্দ দাশ বঙ্গ প্রকৃতির বুকে নেমে আসা সন্ধ্যাকে শান্ত ও অনুগত বলেছেন। প্রতিদিন প্রকৃতির নিয়মে বাংলায় সন্ধ্যা নামে। সেখানে কোনো আড়ম্বর নেই, রয়েছে অদ্ভুত প্রশান্তি। এই নিয়মের ব্যতিক্রম ঘটে না বলেই সন্ধ্যার নীল আলোয় নিসর্গ প্রকৃতির অপরূপ সৌন্দর্য ও বিচিত্র গন্ধের মাঝে কবি খুঁজে পেয়েছেন বাংলার প্রাণের সন্ধান। তাই এই সন্ধ্যা কবির কাছে অত্যন্ত শান্ত এবং অনুগত বলে মনে হয়েছে। 3 নম্বর প্রশ্ন কি? নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। মুড়োয় না বলতে কি বোঝানো হয়েছে? মুড়োয় না বলতে বোঝানো হয়েছে কখনোই শেষ হয়ে যায় না। 4 নম্বর প্রশ্ন, ওরেও পাগলা ভোলা। পাগলা ভোলা কে? পাগলা ভোলা হলো মহাদেব। নেক্সট, কিরণে ভুবন আলা বাক্যটিতে কি বোঝানো হয়েছে?
সম্পূর্ণ লাইনটি হলো ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট কিরণে ভুবন আলা। ভালে অর্থাৎ কপালে কাঞ্চন শৃঙ্গ অবস্থিত, একথা দ্ব্যর্থবোধক। এক অর্থে বোঝায় কাঞ্চন অর্থাৎ সোনার শৃঙ্গের মুকুট রয়েছে। আসলে কবি বোঝাতে চেয়েছেন সূর্যোদয়ের সময় সূর্যালোক কাঞ্চনজঙ্ঘার শিখরকে সোনার মতো আভায় ভরিয়ে তোলে, তা সোনার মুকুটের মতোই সুদৃশ্য। আবার বঙ্গমাতৃকার অপার সৌন্দর্যময় শ্যামলিমার কথা বলতে গিয়েও কবি লিখেছেন যে কিরণে ভুবন আলা। নেক্সট কোয়েশ্চেন 2-1 এই যে বড় বড় ঠেকছে, কিসের সম্পর্কে কথা বলা হয়েছে? রাধারানীকে মালার দাম হিসেবে পথিক 4 পয়সা দিলে তা অন্ধকারে তার কাছে অনেক বড় বড় মনে হয়েছে। 2 নম্বরে কি আছে? চন্দ্রনাথের দাদা কেমন ধরনের মানুষ ছিলেন? চন্দ্রনাথের দাদা নিশানাথবাবু ছিলেন নির্বিরোধী শান্ত প্রকৃতির মানুষ। 3 ইংল্যান্ডে বিবেকানন্দকে বেদান্ত প্রচারে সাহায্য করেছিলেন কে? টি স্টার্ডি। স্বামী বিবেকানন্দের একজন ইংরেজ ভক্ত। প্রথম জীবনে যখন ভারতে ছিলেন তখন আলমোড়ায় তপস্যা করেন। ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাজে তিনি স্বামীজিকে সাহায্য করেন। হিমালয় দর্শন রচনাংশে লেখিকার আলোচ্য বিষয় কি? লেখিকা তার হিমালয় দর্শন প্রবন্ধটিতে প্রকৃতির অপরূপ সৌন্দর্য বর্ণনা করেছেন স্রষ্টার প্রতি শ্রদ্ধা জানিয়ে। কার্শিয়াং যাবার পথে জলপ্রপাতগুলির রূপে মুগ্ধ লেখিকা জাহ্নবীর উৎসের জলপ্রপাতটি কল্পনা করে অবাক হয়ে যান। নেক্সট কোয়েশ্চেন কি আছে? ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না, লেখক কেন এরকম বলেছেন? বাঙালি হিন্দুরা সত্য শিব সুন্দরের প্রতিষ্ঠায় যারা বাধা দেয় তাদের বিরোধী। বাঙালি মুসলমানরাও একই কাজ করে, তাই লেখক আলোচ্য মন্তব্যটি করেছেন। সুকুমারের বক্তৃতার বিশেষত্ব কী ছিল? সুকুমারের বক্তৃতা রয়েছে তোমাদের দাম গল্পে। তাহলে উত্তরটি লিখবে এভাবে: দামের কথক সুকুমার তার তৈরি একটি বক্তৃতাকে সামান্য পরিবর্তন করে রবীন্দ্র জন্মোৎসব থেকে বন মহোৎসব পর্যন্ত সর্বত্রই সেটা চালাতেন। এটাই ছিল তার বিশেষত্ব, এটাই ছিল তার বক্তৃতার বিশেষত্ব। 2 নম্বর প্রশ্ন কি? তবু এই সম্পন্ন মানুষ দুটির দুরবস্থা দেখে। সম্পন্ন মানুষ দুটি কারা? উদ্ধৃতাংশে সম্পন্ন মানুষ দুটি বলতে একসময় ধনী বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রী শ্যামশ্যামাকির কথা বলা হয়েছে। নেক্সট, রাজসভায় শকুন্তলা অপমানিত হয়েছিল কেন? রাজসভায় দুষ্মন্ত শকুন্তলাকে চিনতে না পারায় শকুন্তলা অপমানিত হয়েছিলেন। 4 প্রশ্ন, চন্দ্রনাথের অনুমান অক্ষরে অক্ষরে মিলিয়া গিয়াছে। কোন বিষয়ে চন্দ্রনাথের অনুমান মেলেনি? যে বিষয়টিতে চন্দ্রনাথের অনুমান মেলেনি তা হলো সে যে প্রথম হওয়ার জায়গায় দ্বিতীয় হবে এবং হিরু ফার্স্ট হবে, এ কথা সে কল্পনাও করতে পারেনি, তাই এই বিষয়টি না মেলার কথা বলা হয়েছে। নেক্সট, ব্যাকরণ থেকে এই প্রশ্নগুলো রয়েছে। 8টি প্রশ্ন। যৌগিক স্বরকে বাংলায় আর কি কি নামে ডাকা হয়? যৌগিক স্বরকে বলা হয় দ্বিস্বর। মৌলিক স্বরধ্বনি কাকে বলা হয়? যে সকল স্বরধ্বনিকে বিশ্লেষণ করা সম্ভব নয় সেগুলিকে মৌলিক স্বরধ্বনি বলে। বাংলায় মৌলিক স্বরধ্বনি আছে 7টা, যেমন ই, এ, আ, উ, ও, অ। এবং 3 প্রশ্ন কি? মধ্য স্বরগমের উদাহরণ দাও। তাহলে মধ্য স্বরগম কাকে বলে একটু জেনে নিই। উচ্চারণের সুবিধার জন্য শব্দের মধ্যে স্বরের আগমন ঘটলে তাকে বলে মধ্য স্বরগম। যেমন মুক্তা থেকে মুকুতা, ভক্তি থেকে ভকতি। 4 নম্বর প্রশ্ন কি আছে? স্বরভক্তি কাকে বলে? স্বরভক্তি কাকে বলে? শব্দ মধ্যস্থ যুক্ত ব্যঞ্জনের মাঝখানে একটি স্বরধ্বনির আগমন ঘটলে যুক্ত ব্যঞ্জন ভেঙে যায়, এই ঘটনাকে বলে স্বরভক্তি বা বিপ্রকর্ষ বা মধ্য স্বরগম। 5 নম্বর প্রশ্ন, উপসর্গ শব্দটির প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। উপসর্গ শব্দটির প্রকৃতি প্রত্যয় হবে উপপূর্বক সৃজ যুক্ত অ। সংযোগমূলক ধাতুর 2টি উদাহরণ দাও। যেমন পূজা কর, রাজি হ, কষ্ট পা, শাস্তি দে ইত্যাদি। এর পরের প্রশ্ন দেখে নাও, অব্যয় পদ কাকে বলে? বাক্যে বা শব্দের সাথে ব্যবহৃত যে সকল ধ্বনি বিভক্তি বচন লিঙ্গ ও কারক ভেদে কোনোভাবে পরিবর্তিত হয় না সে সকল পদকে অব্যয়পদ বলে। মেয়েটি পরীক্ষায় প্রথম স্থান পেয়েছে। প্রথম পদটি কী ধরনের বিশেষণ? প্রথম পদটি হলো পূরণবাচক বিশেষণ।
পূরণবাচক বিশেষণ কাকে বলে? যে বিশেষণ পদের দ্বারা কোনো বিশেষের সংখ্যাগত ক্রমিক অবস্থান বোঝায় তাকে পূরণবাচক বিশেষণ বলে। তাহলে এক্ষেত্রে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এগুলো হচ্ছে অবস্থানটাকে নির্দেশ করছে, তাই এগুলো পূরণবাচক বিশেষণের উদাহরণ। 9 প্রশ্ন কি? বাক্য গঠন করে সাপেক্ষ অব্যয়ের উদাহরণ দাও। যে পদের দ্বারা পরস্পর সম্পর্কযুক্ত যে জোড়া অব্যয় দুটি পৃথক বাক্যে পৃথকভাবে ব্যবহৃত হয় এবং বাক্য দুটিকে একটি বাক্যে পরিণত করে, সেই জোড়া অব্যয়কে সাপেক্ষ অব্যয় বলে। যেমন তুমি যদি আসো তবে আমি যাব। এখানে যদি এবং তবে এই দুটি হলো সাপেক্ষ অব্যয়। নেক্সট, ধাতু কাকে বলে? ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে। ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যায়, একটা হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল, যেমন কর, খা, পা, বল ইত্যাদি। আরেকটি হচ্ছে ক্রিয়া বিভক্তি, যেমন আ, হস্যই, ছি, চে ইত্যাদি। এই প্রসঙ্গে বলে রাখি, ধাতু হলো 3 প্রকার: মৌলিক ধাতু, সাধিত ধাতু এবং যৌগিক বা সংযোগমূলক ধাতু। পরের বড় প্রশ্নগুলো দেখো, 3 দাগে রয়েছে কবিতার পোর্শন থেকে। এই প্রশ্নের উত্তরগুলো আমি বলছি না, তবে এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে। নেক্সট দেখো এই জায়গাগুলো, নেক্সট দেখো এই জায়গাগুলো 3, 4-এর জায়গা, 5-এর প্রশ্নগুলো এবং 6 রাধারানী থেকে রয়েছে এবং চন্দ্রনাথ থেকে রয়েছে। 2টি বড় প্রশ্ন, তার মধ্যে একটি আনসার করতে হবে 5 নম্বরের। এখানে রয়েছে ভাব সম্প্রসারণ, 8 নম্বরের রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। 8 দাগে তোমাদের যে সহায়ক পাঠ রয়েছে অর্থাৎ গল্প, সেখান থেকে রয়েছে 3টে প্রশ্ন, যেখান থেকে 2টি আনসার করতে হবে। 9 সারাংশ রয়েছে 5 নম্বরের এবং 10-এ প্রবন্ধ রচনা 3টে রয়েছে, যে কোনো একটা তোমাদেরকে করতে হবে 10 নম্বরের রচনাটি। তাহলে এই হলো তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্রটি। মাধ্যমিক পরীক্ষার যেমন প্রশ্নপত্র হয় ঠিক সেই প্যাটার্নে কিন্তু এই প্রশ্নপত্রটি করা হয়েছে। সুতরাং তোমরা অবশ্যই ভালো করে দেখে যাবে এবং প্রশ্নগুলি ভালো করে প্র্যাকটিস করো। আর বেশি দিন নেই 3rd ইউনিট টেস্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করো, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও। ভালো থেকো, টাটা।